আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। জীববিজ্ঞান অনলাইন ক্লাসে আমি আব্দুল্লাহ আল হোসাইন তোমাদের স্বাগত জানাই। আজকে আমি জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে আলোচনা করব। এই অধ্যায়টির উপর বেশ কয়েকটি অনলাইন ক্লাস নেওয়ার ইচ্ছা আছে আমার, যাতে সম্পূর্ণ অধ্যায়টি শেষ করা যায় এবং তোমরাও সম্পূর্ণ অধ্যায়ের মূল অংশটুকু সম্পর্কে যাতে ধারণা পেতে পারো। তো আজকে আমি আলোচনা করছি চ্যাপ্টার 9 প্ল্যান্ট ফিজিওলজি বা উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে। এই অধ্যায়ের শুরুর যে টপিকটি আছে সেটি হলো খনিজ লবণ পরিশোষণ। খনিজ লবণ পরিশোষণে সক্রিয় প্রক্রিয়া নিয়ে আজকে আমি আলোচনা করব। স্টুডেন্টস, উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ এবং শারীরিক পরিপূর্ণতা সম্পন্ন করার জন্য এবং কোষ অভ্যন্তরে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো প্রতিনিয়ত পরিচালিত হচ্ছে সেগুলো সম্পন্ন করার জন্য খনিজ লবণের প্রয়োজন হয়। এই খনিজ লবণগুলো সাধারণত উদ্ভিদ দেহে বা কোষ অভ্যন্তরে নিচ থেকে উৎপাদিত হয় না। উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে খনিজ লবণগুলো শোষণ করে থাকে। এই খনিজ লবণগুলো উদ্ভিদের জীবনচক্র সম্পন্ন করার জন্য এবং দৈহিক বৃদ্ধি ও মেটাবলিক কার্যাবলীর জন্য অপরিহার্য। তো খনিজ লবণ পরিশোষণের দুটি প্রক্রিয়া রয়েছে, একটি হলো নিষ্ক্রিয় প্রক্রিয়া, অপরটি সক্রিয় প্রক্রিয়া। যে খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়ায় উদ্ভিদ বিপাকীয় শক্তি অর্থাৎ এটিপি ব্যবহার করে খনিজ লবণ পরিশোষণ করে তাকে আমরা বলি সক্রিয় প্রক্রিয়া। অধিকাংশ বিজ্ঞানী, আধুনিক যে বিজ্ঞানীগণ আছেন, তারা এখন সবাই একমত উদ্ভিদ খনিজ লবণ পরিশোষণ সাধারণত সক্রিয় প্রক্রিয়ায় করে থাকে। তাহলে সক্রিয় প্রক্রিয়াতে বিপাকীয় শক্তি বা শ্বসনিক শক্তি, যেটাকে আমরা বলি এটিপি, ব্যবহৃত হয়। এই সক্রিয় প্রক্রিয়াতে সাধারণত খনিজ লবণ পরিশোষণের জন্য আয়ন বাহক প্রয়োজন হয়, আয়ন বাহকের প্রয়োজন হয়। সক্রিয় প্রক্রিয়াতে লবণ পরিশোষণের জন্য এনজাইম প্রয়োজন হয়। এই ক্ষেত্রে সক্রিয় প্রক্রিয়ায় লবণ পরিশোষণ করলে উদ্ভিদ দেহে বা কোষ অভ্যন্তরে শ্বসন হার বৃদ্ধি পায়। ক্যাটায়ন অর্থাৎ নেগেটিভ আয়নগুলো এবং অ্যানায়ন একসাথে এই ক্ষেত্রে শোষিত হতে পারে এবং সক্রিয় প্রক্রিয়ায় যখন উদ্ভিদ খনিজ লবণ পরিশোষণ করে, অধিকাংশ ক্ষেত্রেই এই ক্ষেত্রে উদ্ভিদ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এর বিপরীতে আয়ন শোষণ করে। এই তথ্যগুলো হলো খনিজ লবণ প্রক্রিয়া পরিশোষণের সক্রিয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য। এগুলো এই ক্ষেত্রে প্রধানত মনে রাখতে হবে বিপাকীয় শক্তি ব্যবহার হবে, আয়ন বাহক দরকার। আয়ন বাহক ছাড়া এই ক্ষেত্রে খনিজ লবণ শোষিত হবে না, শ্বসন হার বৃদ্ধি পাবে, ক্যাটায়ন আয়ন একসাথে শোষিত হতে পারে। আমরা জানি উদ্ভিদ সাধারণত জটিল খাদ্য গ্রহণে অক্ষম, যেমন সোডিয়াম ক্লোরাইড যেমন সোডিয়াম ক্লোরাইড বা আমরা লিখলাম পটাশিয়াম ক্লোরাইড, খনিজ লবণগুলো যখন এগুলো মাটির পানিতে বিদ্যমান বা মাটির কণার সাথে লাগানো কৈশিক পানির সাথে দ্রবীভূত হয়ে যথাক্রমে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে বিশ্লিষ্ট হবে বা পটাশিয়াম আয়ন ও ক্লোরাইড আয়নে বিশ্লিষ্ট হবে, তখন উদ্ভিদ সাধারণত আয়নিত অবস্থায় এই উপাদানগুলোকে শোষণ করবে, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোকে উদ্ভিদ শোষণ করে নিবে। তো তাহলে ক্যাটায়ন অ্যানায়ন পরিশোষিত হলে আমরা বুঝতে পারবো উদ্ভিদ খনিজ লবণগুলো পরিশোষণ করতে পেরেছে। এখন আমরা যদি দেখি খনিজ লবণ পরিশোষণ করে উদ্ভিদ মূল দ্বারা,
মূলের কোন অংশ দিয়ে? এগুলো মূলরোম, মূলরোম। এই অংশগুলো মূলের কোষ বিভাজন অঞ্চল, এবং এটি হলো মূলত বা রুট ক্যাপ। খনিজ লবণগুলো আয়নিত অবস্থায় উদ্ভিদ মূলের কোষ বিভাজন অঞ্চলের যে নবগঠিত কোষগুলো আছে সেগুলো দিয়ে শোষণ করে থাকে। এখন কোন আয়নকে, ধরো এখানে পটাশিয়াম ক্লোরাইড আমি দুটি আয়ন লিখলাম, যদি এই আয়নগুলোকে মূল কোষের অভ্যন্তরে আসতে হয় তাহলে এখানে প্রধান ব্যারিয়ার বা বাধা হিসেবে কাজ করবে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। কারণ আমরা জানি উদ্ভিদের যে কোষ প্রাচীর আছে সেটি ভেদ্য, কিন্তু কোষ ঝিল্লি অর্ধভেদ্য। এখন এই অংশটা অর্থাৎ কোষ ঝিল্লিটাকে যদি আমরা একটু বড় করে দেখাই, ধরো এটি একটি উদ্ভিদ কোষ, কোষ ঝিল্লি সাধারণত দ্বিস্তরী। আমি কোষ ঝিল্লিটাকেই ধরো আঁকছি। তাহলে এই দ্বিস্তরী কোষ ঝিল্লিকে অতিক্রম করে আয়নগুলোকে কোষ অভ্যন্তরে আসতে হবে। যদি এই ঝিল্লি অতিক্রম করে আয়ন কোষ অভ্যন্তরে আসতে পারে তাহলে আমরা ধরে নিব আয়নগুলো শোষিত হয়েছে। আর সক্রিয় প্রক্রিয়ার শুরুতে প্রথমে তোমাদেরকে একটু মনে রাখতে হবে, আমি এই কোষ ঝিল্লিটাকে আরেকটু বড় করে দেখাচ্ছি। এটি কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি সাধারণত দ্বিস্তরী। প্রথম অধ্যায়ে তোমরা কোষ ঝিল্লি এর ফ্লুইড মোজাইক মডেলের মাধ্যমে গঠনটি দেখেছো। ওই মডেল অনুযায়ী কোষ ঝিল্লি দ্বিস্তরী এবং এই অংশগুলোতে সাধারণত এগুলো হলো ফসফোলিপিড অণু যেগুলো মিলিতভাবে দুটি স্তর গঠন করে। তাহলে কোষ ঝিল্লি দ্বিস্তরী। আর আমরা জেনে নিব কোষ ঝিল্লির সাধারণত মাটির পরিবেশের দিকে যে অংশটি থাকবে সেটাকে আমরা ধরে নিব বাইরের তল, এবং কোষ অভ্যন্তরের দিকে অর্থাৎ এই অংশগুলোর দিকে ঝিল্লির যে অংশটি রয়েছে তাকে আমরা বলবো ভিতরের তল। তাহলে স্টুডেন্ট, এই তথ্যের ভিত্তিতে এখন আমরা সক্রিয় প্রক্রিয়াটি ব্যাখ্যা করব। এখানে আরেকটি তথ্য বিশ্লেষণ করা দরকার, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বিষয়টা কি। আমরা জানি কোনো পদার্থের অণু বা আয়নগুলো তার বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় নিজস্ব গতিশক্তির গুণে গমন করতে পারে, একে আমরা ব্যাপন বলি। এখন কোনো পদার্থের অণু বা আয়নগুলোর বেশি ঘনত্ব এবং কম ঘনত্বের মধ্যে যে সম্পর্ক তাকে বলা হয় কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। কিন্তু খনিজ লবণ পরিশোষণের সক্রিয় প্রক্রিয়ায় উদ্ভিদ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীতে আয়ন শোষণ করে। বিষয়টি কি? বিষয়টি হলো, ধরো এখানে সোডিয়াম আয়ন রয়েছে পটাশিয়াম আয়ন রয়েছে 5টি এবং কোষ অভ্যন্তরে পটাশিয়াম আয়ন রয়েছে 15টি। তাহলে নিশ্চয়ই পটাশিয়াম আয়নের ঘনত্ব কোষ অভ্যন্তরে বেশি এবং মাটির পরিবেশ অর্থাৎ বহিস্থ দ্রবণে কম। কিন্তু যদি উদ্ভিদ এটিপি ব্যবহার করে বা বিপাকীয় শক্তি খরচ করে এই বাহিরের কম ঘনত্বের এলাকা থেকে পটাশিয়াম আয়নকে শোষণ করে তার বৃদ্ধি এবং বিপাক কার্য সঠিকভাবে চালানোর জন্য কোষের অভ্যন্তরে নিয়ে নেয়, তখন তাকে আমরা বলবো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীতে আয়ন শোষণ। অধিকাংশ সক্রিয় প্রক্রিয়ায় বা সক্রিয় যে মতবাদগুলো আছে সেই মতবাদে সাধারণত আয়ন পরিশোষিত হবে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এর বিপরীতে। তো এখন আমরা মূল আলোচনায় চলে আসি। মনে রাখতে হবে এটিপি খরচ হবে সক্রিয় প্রক্রিয়াতে, আয়ন বাহকের প্রয়োজন হবে এবং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীতে আয়ন শোষণ করবে। আয়ন শোষণের সক্রিয় প্রক্রিয়াতে 3টি মতবাদ রয়েছে তোমাদের বইতে। নাম্বার 1 লুন্ডেগার্ড থিওরি। এই মতবাদের আরেকটি নাম হলো প্রোটন পাম্প থিওরি, সাইটোক্রোম পাম্প থিওরি, সাইটোক্রোম পাম্প theory. Number 2 proton anion co-transport theory, and 3 নম্বর একটি
মতবাদ রয়েছে যেটাকে আমরা বলি লেসিথিন ক্যারিয়ার কনসেপ্ট। তাহলে সক্রিয় পরিশোষণ প্রক্রিয়ার তিনটি মতবাদ নিয়ে তোমাদের বইতে আলোচনা হয়েছে। প্রথমটি লুন্ডেগার্ড, দ্বিতীয়টি প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট থিওরি এবং 3 নম্বরটি হলো লেসিথিন ক্যারিয়ার কনসেপ্ট। আমরা শুরু করব লুন্ডেগার্ড থিওরি, যার অপর নাম সাইটোক্রোম পাম্প থিওরি দিয়ে। তাহলে লুন্ডেগার্ড এর মতবাদটি এখন আমরা ব্যাখ্যা করছি। এটি প্লাজমা মেমব্রেন, শুরুতে আমরা দেখালাম প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি। কোষঝিল্লির এই অংশটুকু হলো বাইরের তল, আমরা জানি কোষঝিল্লি দিয়ে স্তরি, আর এই অংশটুকু হলো ভিতরের তল, এবং কোষঝিল্লির এই অংশটুকু হলো কোষাভ্যন্তর, যেখানে কোষস্থ দ্রবণ বিদ্যমান আছে। এই অংশটুকু হলো বাহিরের পরিবেশ, বহিস্থ দ্রবণ, যেখানে মাটির কণার ফাঁকে বিদ্যমান যে কৈশিক পানিগুলো আছে সেই পানির সাথে দ্রবীভূত অবস্থায় অসংখ্য অ্যানায়ন, যেটাকে আমরা সংক্ষেপে M দিয়ে প্রকাশ করছি, এবং ক্যাটায়ন, যেটাকে M দিয়ে প্রকাশ করছি, বিদ্যমান আছে। অ্যানায়ন অসংখ্য আছে, আমি শুধু M দিয়ে বোঝাচ্ছি নেগেটিভ আয়নগুলো, ক্যাটায়ন M+। তো লুন্ডেগার্ড এর যে থিওরি, সেই থিওরি অনুযায়ী প্রথমে কোষঝিল্লির ভেতরের তলে একটি বিক্রিয়া ঘটবে, নাম হলো ডিহাইড্রোজিনেস। এই বিক্রিয়ার ফলে প্রোটন বা হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন তৈরি হবে। ডিহাইড্রোজিনেস কি? যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত হবে তখন তাকে আমরা বলবো ডিহাইড্রোজিনেস। ডি অপসারিত হওয়া, অপসারণ করা, বের করে দেওয়া। তো ডিহাইড্রোজিনেস বিক্রিয়ায় কোনো যৌগ থেকে যদি হাইড্রোজেন অপসারিত হয় তখন হাইড্রোজেন মানে কি? হাইড্রোজেন ভাঙলে আমরা কি পাবো? একটি প্রোটন এবং একটি ইলেকট্রন পাবো। তাহলে ডিহাইড্রোজিনেস বিক্রিয়া ঘটবে কোষঝিল্লির ভেতরের তলে এবং প্রোটন ও ইলেকট্রন তৈরি হবে। এখন শুরুতে আমরা জেনেছি যে সক্রিয় প্রক্রিয়াতে আয়ন পরিশোষণের জন্য আয়ন বাহকের প্রয়োজন হয়। লুন্ডেগার্ডের মতে এই আয়ন বহনের জন্য এবং ইলেকট্রন বহনের জন্য এই প্লাজমা ঝিল্লির অভ্যন্তরে একটি আয়ন বাহক চেইন রয়েছে, যে চেইনটি গঠিত হয় সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি এবং সাইটোক্রোম এ দ্বারা। আমি সংক্ষেপে সাইট বি, সাইট সি, সাইট এ লিখেছি। এখন এই বাহক সম্পর্কে একটু তথ্য দেই। সাইটোক্রোম, সাইটো শব্দটি এসেছে সেল থেকে, ক্রোম শব্দের অর্থ হলো রঞ্জক পদার্থ। তাহলে কোষে বিদ্যমান এক ধরনের রঞ্জক পদার্থ হলো সাইটোক্রোম। এটি মূলত কোএনজাইম। এই সাইটোক্রোমটি আয়ন বাহক হিসাবে কাজ করে। এখন সাইটোক্রোম একটি বৃহৎ জৈব যৌগ। যদি এর গঠন আমরা বিশ্লেষণ করি, এর মধ্যে আয়রন বা লৌহ বিদ্যমান আছে। সাইটোক্রোমের মধ্যে যে আয়নগুলো থাকে তারা দুভাবে থাকতে পারে, Fe3+, Fe2+। আমি একটু লিখে নেই, Fe2+, Fe3+, Fe3+, Fe2+। এখন এই আয়রন বা লৌহ সম্পর্কে আগে একটি তথ্য তোমাদেরকে বেসিক জেনে রাখতে হবে। আমি এখানে একটু লিখে রাখছি, Fe3+ একটি জারিত, Fe2+ বিজারিত, Fe3+ টি ইলেকট্রন গ্রহণ করে, Fe2+ ইলেকট্রন ছেড়ে দেয়। এই তথ্যটি এখানে লাগবে। আবার একটু বলে নেই, Fe3+ লৌহ বা আয়রনের এই ফর্মটি সাধারণত জারিত এবং Fe3+ ইলেকট্রন গ্রহণ করতে পারে। সেই ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাবে Fe
টু প্লাস অর্থাৎ বিজারিত আয়রন, এবং Fe2+ ইলেকট্রন গ্রহণ করবে না, সেই ইলেকট্রন ছেড়ে দিবে, সেই ইলেকট্রন ছেড়ে দিয়ে হয়ে যাবে Fe3+। তাহলে ইলেকট্রন গ্রহণ করতে পারে কে? Fe3+। ইলেকট্রন ছেড়ে দেয় Fe2+। Fe3+, Fe2+ কি? এগুলা এই যে সাইটোক্রোম নামক আমরা জৈব যৌগ আঁকলাম, তার গাঠনিক উপাদান। সাইটোক্রোম একটি বৃহৎ যৌগ যার মধ্যে আয়রন বা লৌহ বিদ্যমান থাকে। এখন ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ায় যে ইলেকট্রন তৈরি হলো, সেই ইলেকট্রনটি সাইটোক্রোম বি সি এ দ্বারা গঠিত যে চেইনটি আছে, সেই চেইনের মাধ্যমে বাহিত হয়ে কোষ ঝিল্লির ভেতরের তল থেকে বাহিরের তলে চলে আসবে। আর অ্যানায়নগুলো উল্টা পথে এই একই চেইনের মাধ্যমে বাহিত হয়ে সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি এবং সাইটোক্রোম বি হয়ে কোষ অভ্যন্তরে প্রবেশ করতে থাকবে বা শোষিত হতে থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে যে চেইনটি আছে সাইটোক্রোম বি সি এ দ্বারা, সেটি দুটো জিনিস পরিবহন করবে। এক, ইলেকট্রন পরিবহন করবে কোষ ঝিল্লির ভেতরের তল থেকে বাহিরের তলে, এবং অ্যানায়ন পরিবহন করবে মাটির দ্রবণ বা বহিস্থ দ্রবণ থেকে কোষ অভ্যন্তরে। সেটা কিভাবে আমরা দেখে নিব। প্রথমে আমরা জানলাম যে সাইটোক্রোম বি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে সাইটোক্রোম বি এর কোন অংশটি ইলেকট্রন গ্রহণ করবে? একটু আগেই জানলাম আয়রনের কোন অংশটি করবে? Fe3+। তাহলে Fe3+ ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করে সেই হয়ে যাবে Fe2+। ইলেকট্রন গ্রহণ করলে হয় Fe2+। তাহলে ইলেকট্রন গ্রহণ করলো Fe3+। Fe3+ ইলেকট্রন গ্রহণ করে হলো Fe2+। Fe2+টি ইলেকট্রনটি ছেড়ে দিবে, অর্থাৎ সাইটোক্রোম বি এর বিজারিত লৌহ বা আয়রন যাকে বলছে Fe2+, সেই ইলেকট্রনটি এখন ছেড়ে দিবে। ছাড়লে ইলেকট্রনটি আসবে সাইটোক্রোম সি তে। তো সাইটোক্রোম সি কে ইলেকট্রন গ্রহণ করবে? আমরা জানি Fe3+। ওকে, তাহলে সাইটোক্রোম সি এর Fe3+ ইলেকট্রনটি গ্রহণ করলো। গ্রহণ করার ফলে সে হয়ে গেল Fe2+। সাইটোক্রোম বি এর Fe2+ বা বিজারিত আয়রন যে ইলেকট্রন ছেড়ে দিল, তার কারণে তার রূপ হলো Fe3+। এখন ইলেকট্রন চলে আসলো সাইটোক্রোম বি থেকে সাইটোক্রোম সি তে। সাইটোক্রোম সি এর Fe2+ বা বিজারিত লৌহটি ইলেকট্রনটি ছেড়ে দিবে। ছেড়ে দিলে সেই ইলেকট্রনটি চলে আসবে সাইটোক্রোম এ তে। সাইটোক্রোম এর Fe3+ ইলেকট্রনটি গ্রহণ করবে। তাহলে সাইটোক্রোম এ এর Fe3+ ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাবে Fe2+। আর এইখানে সাইটোক্রোম সি এর বিজারিত লৌহটি ইলেকট্রন ছেড়ে দিয়ে যথাক্রমে জারিত Fe3+ হয়ে যাবে। এখন ইলেকট্রন আসলো সাইটোক্রোম এ তে। সাইটোক্রোম এ তে ইলেকট্রনটি সাইটোক্রোম এর বিজারিত লৌহ Fe2+ ইলেকট্রনটি ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার কারণে তার রূপ হয়ে যাবে Fe3+। এবং যে ইলেকট্রনটি সে ছাড়বে সেটি আর বাহক না থাকার কারণে কোষ ঝিল্লির ভেতরের তলে বাইরের তলে এসে মুক্ত হয়ে যাবে। কোষ ঝিল্লির বাইরের তলে যখন ইলেকট্রনটি মুক্ত হবে, তখন বহিস্থ দ্রবণে বিদ্যমান সামান্য অক্সিজেন এবং ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ায় উৎপাদিত প্রোটন সহযোগে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে এখানে পানি উৎপাদিত হবে, এবং এই পানিটি বাহিরের তল থেকে ব্যাপন প্রক্রিয়ায় বহিস্থ দ্রবণে চলে আসবে। তাহলে ইলেকট্রনটি আমরা দেখলাম কোষ ঝিল্লির ভেতরের তল থেকে পরিবাহিত হয়ে বাইরের তলে চলে আসলো। যখন সাইটোক্রোম এ, জারিত সাইটোক্রোম এ ইলেকট্রনটি ছেড়ে দিল, তখন সে ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যানায়নটি বহিস্থ দ্রবণ থেকে গ্রহণ করবে, অ্যানায়ন। এখন আমরা দেখব অ্যানায়ন পরিবহন। আগে বলেছি অ্যানায়ন পরিবাহিত হবে কোষ ঝিল্লির বহিস্থ দ্রবণ থেকে কোষ অভ্যন্তরের দিকে। জারিত সাইটোক্রোম এ যখন ইলেকট্রন ছেড়ে দিল, তখন সে বহিস্থ দ্রবণ থেকে অ্যানায়ন গ্রহণ করলো। এখন অ্যানায়নটি যে এই সাইটোক্রোম চেইনের মাধ্যমে পরিবাহিত হবে, তোমরা মনে রাখবা যে আয়রন বা লৌহের যতগুলো প্লাস আছে ততগুলো অ্যানায়ন পরিবাহিত হবে। কিভাবে? Fe2+, 2 অ্যানায়ন লিখে দিবে, Fe3+, 3 অ্যানায়ন, Fe3+, 3 অ্যানায়ন, 2+, 2 অ্যানায়ন, Fe2+, 2 অ্যানায়ন, Fe3+, 3 অ্যানায়ন, এবং Fe3+
একটি অ্যানায়ন এই ক্ষেত্রে ছেড়ে দিবে, ফলে এইখানে একটি অ্যানায়ন কোষঝিল্লির ভেতরের তলে মুক্ত হবে এবং সেই অ্যানায়নটি সাধারণত কোষ অভ্যন্তরে প্রবেশ করবে। তাহলে অ্যানায়নের পরিবহন কিভাবে হবে? বহিস্থ দ্রবণ থেকে অ্যানায়নগুলো সাইটোক্রোম চেইনের মাধ্যমে কোষ অভ্যন্তরে প্রবেশ করবে। এই ক্ষেত্রে আয়রনের বা লৌহের যতগুলো প্লাস আছে ততগুলো অ্যানায়ন তোমরা লিখবে। তাহলে কি হলো? প্রথমে জারিত সাইটোক্রোম এ ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যানায়ন গ্রহণ করলো, ফলে সাইটোক্রোম এ দুটি অ্যানায়ন হয়ে গেল তিনটি অ্যানায়ন, এবং সাইটোক্রোম এ একটি অ্যানায়ন ছেড়ে দিল, ফলে সাইটোক্রোম সি তে দুটি অ্যানায়ন হয়ে যাবে তিনটি অ্যানায়ন। সাইটোক্রোম সি একটি অ্যানায়ন ছেড়ে দিবে, ফলে সাইটোক্রোম বি তে দুটি অ্যানায়ন হয়ে যাবে তিনটি অ্যানায়ন, এবং সাইটোক্রোম বি এর তিনটি অ্যানায়ন থেকে একটি অ্যানায়ন সে ছেড়ে দিবে, সেই অ্যানায়নটি কোষ অভ্যন্তরে প্রবেশ করতে থাকবে। তাহলে স্টুডেন্ট, এই সাইটোক্রোম চেইন দুটি উপাদানকে পরিবাহিত করছে। আমরা দেখতে পাচ্ছি একটি হলো ইলেকট্রন, যেটি কোষঝিল্লির ভেতরের তল থেকে বাহিরের তলে, অপরটি হলো অ্যানায়ন, যেটি বহিস্থ দ্রবণ থেকে কোষ অভ্যন্তরের দিকে পরিশোষিত হচ্ছে। তাহলে এই চেইন দুটি উপাদানকে পরিবহন করছে। তো এই অ্যানায়ন যখন বহিস্থ দ্রবণ থেকে কোষ অভ্যন্তরের দিকে প্রবেশ করতে থাকবে, তখন এইখানে বা কোষ অভ্যন্তরে অ্যানায়নের পরিমাণ সাধারণত অনেক বেড়ে যাবে। এই অ্যানায়নের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে চার্জের একটি অসমতা তৈরি হবে, অর্থাৎ কোষ অভ্যন্তরে নেগেটিভ চার্জের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বহিস্থ দ্রবণে নেগেটিভ চার্জের পরিমাণ কমবে, ফলে তৈরি হবে একটি ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট। এই নেগেটিভ চার্জের যে অসমতাটি তৈরি হবে সেটাকে সমতা বিধানের জন্য ক্যাটায়নগুলো, বা যেটাকে M+ দিয়ে আমি প্রকাশ করছি, কোনো ধরনের বাহক ছাড়া নিষ্ক্রিয়ভাবে কোষ অভ্যন্তরে প্রবেশ করবে। এটি মূলত লুন্ডেগার্ডের মতবাদ। এখন এই মতবাদটির আরেকটু আমি সারমর্ম বলি যে লুন্ডেগার্ডের মতবাদে প্রথমে ভিতরের তলে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া ঘটে কোনো যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত হবে। হাইড্রোজেন অপসারণ মানে আমরা বুঝলাম প্রোটন এবং ইলেকট্রন বের হয়ে আসা। একটি আয়ন বাহক চেইন থাকবে, যেটি তৈরি হবে সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি এবং সাইটোক্রোম এ দ্বারা। এই আয়ন বাহক চেইনগুলো সাধারণত ইলেকট্রনকে ভিতরের তল থেকে বাইরের তলে ফেলে দিবে বা বহন করে আনবে, আর বহিস্থ দ্রবণ থেকে অ্যানায়নগুলোকে গ্রহণ করে কোষ অভ্যন্তরে প্রবেশ করাবে। দুটি কাজ এই আয়ন বাহকগুলো বা আয়ন বাহক চেইনটি করবে। আর বাইরের তলে যে ইলেকট্রনটি মুক্ত হবে সেটা ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ায় উৎপাদিত প্রোটন এবং অক্সিজেন সহযোগে বিক্রিয়া করে পানি উৎপাদনের মাধ্যমে খরচ হয়ে যাবে। এখন এই মতবাদটির অপর নাম হলো সাইটোক্রোম পাম্প মতবাদ। সাইটোক্রোম পাম্প মতবাদ কেন? কারণ পাম্প কি করে? যে আমরা জানি যে মাটির গভীর থেকে পানি তুলে এনে উপরের দিকে নিয়ে আসে, কোনো একটা জিনিসকে পাম্প করে বের করে আনে। তো এই ক্ষেত্রে সাধারণত সাইটোক্রোম চেইনটি এটিপি এর শক্তি বা বিপাকীয় শক্তি ব্যবহার করে ইলেকট্রনকে পাম্প করে ভিতরের তল থেকে বাইরের তলে নিয়ে আসে, আর অ্যানায়নকে পাম্প করে বহিস্থ দ্রবণ থেকে কোষ অভ্যন্তরে প্রবেশ করায়। এই জন্য এর নাম সাইটোক্রোম পাম্প। তো তোমরা যখন এখানে আয়ন বাহকগুলো লিখবে, অনেক সময় তোমাদের একটু মিস্টেক হয় যে সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ, এই যে সিরিয়ালটি এটি মেনটেন করতে হবে। অনেক সময় অনেকে উল্টাপাল্টা লিখে। তো তোমরা সাইটোক্রোম বি, সি, এ এই সিরিয়াল মনে রাখার জন্য এটা করতে পারো যে আমরা একেবারেই ছোটকালে ছিলাম বেবি, এরপরে একটু বড় হলে হয়ে গেলাম চাইল্ড সি, তাহলে বি, সি, এবং ফাইনালি যখন আমরা বেশি পরিপক্ক হয়ে উঠলাম তখন আমরা অ্যাডাল্ট হয়ে গেলাম। তাহলে ভিতরের তল থেকে বাহিরের তলে বেবি বা বি, চাইল্ড সি, অ্যাডাল্ট এ, তাহলে সাইটোক্রোম বি, সি, এ এইভাবে মনে রাখতে পারো। এভাবে মনে না রাখতে পারলে তোমরা আরেকটা কাজ করতে পারো, যারা আমরা ক্রিকেট খেলি, যে বাহির থেকে ভিতরে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড এই তথ্য দিয়ে মনে রাখতে পারো। তাহলে মনে রাখতে হবে বাইরের তল থেকে ভিতরের তলের দিকে আঁকলে সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি হবে। তো স্টুডেন্ট, এটি লুন্ডেগার্ডের থিওরি। এই মতবাদটি মোটামুটি জনপ্রিয় এবং গ্রহণযোগ্য একটি মতবাদ।
এই মতবাদের অনেকগুলো ত্রুটিও বিদ্যমান আছে। যেমন লুন্ডেগার্ডের মতবাদে কোথায় এটিপি ব্যবহার হলো বা খরচ হলো এই তথ্যটি প্রদান করা হয়নি। 2, লুন্ডেগার্ড যে বললেন সাইটোক্রোম আয়ন বাহক হিসাবে কাজ করে, কিন্তু তোমরা 9-10-এ পড়েছো, দ্বাদশ শ্রেণীতেও তোমরা অধ্যয়ন করবে যে সাইটোক্রোম বিদ্যমান থাকে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা, যাকে আমরা ক্রিস্টি বলি, সেইখানে সাইটোক্রোমের চেইন আছে, যেটি ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ক্ষেত্রে ব্যবহৃত হয়। শ্বসনের চতুর্থ ধাপ ওখানে সংগঠিত হয়। অথবা আমরা এই সাইটোক্রোম চেইনকে পেতে পারি যে ক্লোরোপ্লাস্টে যে গ্রানাম মেমব্রেন আছে সেখানে এই চেইন বিদ্যমান আছে, ফলে ফটোসিনথেসিস প্রক্রিয়ার লাইট ফেজ ওখানে সংগঠিত হয় এবং এটিপি উৎপাদিত হয়। কিন্তু কোষ ঝিল্লির অভ্যন্তরে সাইটোক্রোম চেইন আকারে থেকে ইলেকট্রন পরিবহন করবে, এই তথ্যটি প্রমাণিত নয় অনেক বিজ্ঞানীর কাছেই। 3 জন বিজ্ঞানীর নাম বলতে পারি, রবার্টসন, উইলকিন্স এবং নেসল। তারা গবেষণা করেন এবং তারা বলেন যে সাইটোক্রোম চেইন সাধারণত মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টে থাকলেও কোষ ঝিল্লিতে এই চেইনটি বা সাইটোক্রোম উপাদানটি না থাকার সম্ভাবনাই বেশি। বিজ্ঞানী লুন্ডেগার্ড এই ত্রুটিটি স্বীকার করে নেন। লুন্ডেগার্ড ধারণা করেছিলেন যে অ্যানায়ন পরিবহনের ফলেই শুধুমাত্র শ্বসন হার বৃদ্ধি পাবে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যাটায়নের ফলেও শ্বসন হার বৃদ্ধি পেতে পারে। আর সকল অ্যানায়ন পরিবহনের জন্য, অ্যানায়ন তো অসংখ্য আছে, ক্লোরাইড, সালফেট, নাইট্রেট, সকল অ্যানায়নের জন্য একই পদ্ধতি প্রযোজ্য, এটা অনেকের কাছে গ্রহণযোগ্য নয়। তারপরও এই মতবাদটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য, তোমরা দেখবে। এখন আমরা দ্বিতীয় যে মতবাদটি আছে সেটি নিয়ে আলোচনা করব, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। আমি এটি মুছে দিচ্ছি।